নমস্কার, আমি শিবম, দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাদের স্বাগত। এখন আমাদের সঙ্গে আছেন সংযুক্ত মোর্চার বালির প্রার্থী দীপশিতা ধর। দিদি, যে ইউনিতে পড়েছো, দেশের টপ ক্লাস ইউনিভার্সিটি, চাকরি করতে ইচ্ছা করলো না? আসলে আমরা যারা ছাত্র রাজনীতি করি বা বামপন্থী রাজনীতিতে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি প্রত্যেক মানুষ ভালো থাকবে। অবশ্যই আমি একজন ব্যক্তি হিসেবে ভালো থাকতে চাই, মা বাবাকে দেখতে চাই, কিন্তু আমরা এটা বুঝি যে এই যে আন্দোলনটা, এই যে ভালো থাকাটা, এটা ব্যক্তিগত নয়। আমরা লিখতাম আগে দেওয়ালে যে আমাদের থাক মিলিত অগ্রগতি, একাকী চলতে চাই না এরোপ্লেনে। তো এই একাকী চলতে না চাওয়ার ইচ্ছা থেকেই সবাই যাতে চাকরি করতে পারে। ওই যে মইদুল আলী মিদ্দা, যে ছেলেটি 11 তারিখ মারা গেল, সেও তো চাকরি করতে চেয়েছিল, চাকরি করতে পারেনি, উচ্চশিক্ষিত কিন্তু টোটো চালাতো, কিন্তু তার স্বপ্ন ছিল পশ্চিমবঙ্গে প্রত্যেক বেকারের হাতে চাকরি থাকবে, তার ছোট্ট মেয়েটা বড় হয়ে ডাক্তার হবে। আমরা তো এই স্বপ্নগুলোর জন্য লড়ছি। প্রত্যেকে চাকরি পাওয়ার স্বপ্নের কাছে আমাদের ব্যক্তিগত চাকরিটা হয়তো খুব ছোট মনে হয়। মানে এখন টেলিভিশনের সৌজন্যে একটা কথা চারিদিকে প্রচার হচ্ছে যে সবাই মানুষের জন্য কাজ করতে চাইছে, সেখানে তোমার বক্তব্য এটা তুমিও মানুষের জন্য কাজ করতে চাইছো কোথাও গিয়ে। দীপশিতা ধর কোথায় আলাদা এদের থেকে? আমি মানুষের সেবা করতে চাইছি না, আমি মানুষের জন্য, মানুষের হয়ে, মানুষের সাথে কাজ করতে চাইছি। এইখানে মধ্যে পার্থক্যটা, কারণ আমরা বিশ্বাস করি এই যে সমাজের মধ্যে কিছু মানুষ গরিব, কিছু মানুষ বড়লোক, এটা তো এমনি এমনি হয়নি। একটা সমাজ ব্যবস্থা আছে, একটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা আছে, একটা সামন্তবাদী ব্যবস্থা আছে, যেটাতে কিছু মানুষের কাছে অনেক পয়সা, কিছু মানুষের কাছে অনেক জমি, কিছু মানুষের কাছে অনেক কলকারখানা, অনেক পুঁজি। আর বেশিরভাগ মানুষ যারা শ্রম দান করেন, যারা ওই পুঁজি উৎপাদন করেন, জিনিস উৎপাদন করেন, তাদের কাছে পয়সা করি কম। তাই আমরা বিশ্বাস করি রাজনীতির মধ্যে দিয়ে, লড়াইয়ের মধ্যে দিয়ে, আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে ব্যবস্থাটার পরিবর্তন হবে। যারা যতটা কাজ করবেন ততটাই তাদের কাছে অর্থ থাকবে। তাই আমরা মানুষের সেবা করতে চাই না, রাজনীতি করতে চাই। আর যাদের কথা আমরা আজকাল দেখছি, মানে বিগত ওই লকডাউনের সময় যিনি টিকটক করার পর থেকে অন্য সময় পেলেন না, সেই মানুষটা হঠাৎ করে আজকে নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে মনে হলো মানুষের জন্য কাজ করবেন। আরে মানুষের জন্য কাজ করতে হলে তো নির্বাচনে দাঁড়াতে হয় না। মানুষের জন্য কাজ করতে হলে তো কোনো নির্দিষ্ট ফ্ল্যাগ, কোনো নির্দিষ্ট দলের পতাকা নিতে হয় না। মানুষের জন্য কাজ করতে হলে ঢাক ঢোল পিটিয়ে কাউকে বলতে হয় না। আসলে তারা নিজেদের জন্য কাজ করতে চান, নিজেদের আখের গোছাতে চান। তাই আজ মানুষের জন্য কাজ করব, এই ভরঙের সামনে, এই মিথ্যে কথার সামনে নিজেদের আখেরটাই গোছাচ্ছেন। নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখেছিলেন অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিলেন। দীপশিতা কি ছোটোবেলা থেকে রাজনীতিবিদ হতে চেয়েছিল? না, ছোটোবেলা থেকে দীপশিতা একদম রাজনীতিবিদ হতে চাইনি, কারণ আমি একটা ভীষণ রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ। আমার দাদু 15 বছর এমএলএ ছিলেন, বাড়ির প্রত্যেকে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্টের মেম্বার, সিপিআইএমের মেম্বার। ফলে অনেক আমি আমার বন্ধুবান্ধবদের যেরকম ছোটোবেলা দেখেছি ঘুরতে যাওয়া, মজা করা, সেই রকম ছোটোবেলাটা আমার ছিল না। এবং আমার খুব রাগ হতো যে মা বাবা খালি মিটিংয়ে চলে যায়, আমাকে নিয়ে ঘুরতে যেতে পারে না। তো আমি কখনো রাজনীতিবিদ হতে চাইনি। কিন্তু আমি যখন কলেজে গেলাম তখন আমি বুঝতে পারলাম যে রাজনীতি করা ছাড়া উপায় নেই। কারণ আমরা যারা সাধারণ পরিবার থেকে আসি, মধ্যবিত্ত পরিবার থেকে আসি, যদি ওই কলেজের ফিসটা বেড়ে যায় তাহলে তুমি পড়াশোনা আর করতে পারবো না। আমি দেখেছি আমার কলেজের ফিস যাতে না বাড়ে তার জন্য এসএফআই লড়াই করতো। আমি দেখেছি পিছিয়ে পড়া পরিবার থেকে আসা ছেলেমেয়েরা, দূর দূরান্ত থেকে, গ্রাম থেকে যে ছেলেমেয়েরা কলকাতার বুকে পড়াশোনা করতে আসতো, বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হতো। আমি দেখেছি এসএফআই তাদের বন্ধুর মতো সাহায্য করতো। অন্যান্য রাজনৈতিক দল যখন নিজের পকেট ভরতো, তখন এসএফআই নিজের, এসএফআই দাদারা, এসএফআইয়ের কমরেড না, নিজের পকেটের টাকা দিয়ে ওই গরিব ছেলেমেয়েটার সাহায্য করতো। তখন আমি বুঝলাম যে আমাদের ভালো থাকার জন্য, আমাদের প্রত্যেকের ভালো থাকার জন্য রাজনীতি করাটা জরুরি। তখন থেকে রাজনীতিতে আসা। ছাত্র রাজনীতি, আজাদি স্লোগান, কোথাও গিয়ে একটা তোমাদের দেশবিরোধী তকমা লাগিয়ে দেওয়া হয়েছিল, কিভাবে দেখেছিলে বিষয়টা? এটা খুব অদ্ভুত ব্যাপার না? আমরা যে আজাদি স্লোগান দিচ্ছিলাম তার মানে ভাষাটা কী ছিল? আমরা বলেছিলাম গরিবি সে আজাদি, সামন্তবাদ সে আজাদি, পুঁজিবাদ সে আজাদি, জাতপাত সে আজাদি। এখন এই সমস্তগুলো তো ভারতের অঙ্গ। আমরা দেখেছি ভারতীয় সমাজে জাতি ব্যবস্থা হোক, বর্ণ ব্যবস্থা হোক, অস্পৃশ্যতা হোক, কোথাও না কোথাও রয়ে গেছে। আজও তো এতগুলো বছর স্বাধীনতার পরেও আমার দেশের বেশিরভাগ মানুষ গরিব রয়ে গেছে। তো এই গরিব মানে দারিদ্র থেকে আজাদি চাওয়া, দারিদ্র থেকে মুক্তি চাওয়া, এ তো আমাদের ভগৎ সিং শিখিয়ে গেছেন। ভগৎ সিংয়ের একটা স্পিচ রয়েছে যেখানে তিনি বলছেন, हमें आज़ादी नहीं चाहिए, हमें बस आज़ादी नहीं चाहिए, हमें ऐसी आज़ादी नहीं चाहिए जहाँ पे गोरों के बदले में कोई भारतीय जो पूंजीपति है वो हमारा देश का राजा बन जाए। हमें ऐसी आज़ादी चाहिए जहाँ पे जो किसान है, जो मजदूर है, उन्हें अपनी पसीने का दाम मिलेगा। আমরা তো তাই বিশ্বাস করি যে আজাদির কথা আমরা বলছি, সেই আজাদিতে, সেই আজাদ ভারতে প্রত্যেক গরিব মানুষ, প্রত্যেক খেটে খাওয়া মানুষ নিজের ঘামের দাম পান। তাই যারা আসলে চান না গরিব মানুষ ঘামের দাম পান, তাদেরই মনে হয় আমরা যখন পুঁজিবাদ সে আজাদি, সামন্তবাদ সে আজাদে বলি, এটা দেশদ্রোহিতা। কারণ তাদের জন্য যে দেশ, সেই দেশটা তো আদানি আম্বানির। তাদের জন্য যে দেশ, সেটা তো বড়লোক মানুষের। আমাদের দেশ সবার দেশ, আমার দেশ গরিব খেটে খাওয়া মানুষের, আমার দেশে সবার অধিকার সমান।
বাংলায় এতগুলো কেন্দ্রীয় মন্ত্রী আসছেন, নরেন্দ্র মোদী এসছেন, অমিত শাহ আসছেন, গৌতম গম্ভীর আসছেন, কারোর মুখে সিপিএম, সংযুক্ত মোর্চা, বামপন্থাকে নিয়ে একটা কথা নয়। এটা কি আন্ডারডগ, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, কেমন লাগছে? না, মাঝে মাঝে তো তারা বলছেন, আমি দেখলাম তৃণমূল মমতা ব্যানার্জি বলছেন সিপিএম এর বন্ধুদের আমাদের ভোট দিন, শুভেন্দু অধিকারী বলেছেন সিপিএম এর বন্ধুদের আমাদের ভোট দিন। কারণ মজার কথা হচ্ছে বিগত 10টা বছর ধরে যারা সিপিএম এর বন্ধুদের সবচেয়ে বেশি মারলেন, 280-র ওপরে মানুষ মারা গেছেন বিগত 10 বছরে, 1000-এর ওপর মানুষ ঘর ছাড়া, কয়েক লাখের ওপর মানুষের ওপর মিথ্যে মামলা। তো যারা 10টা বছর ধরে এই বামপন্থী সকল বন্ধুদের ওপর অত্যাচার চালালেন, নির্বাচনের আগে তারা হঠাৎ করে আমাদের ভোট চাইছেন। আর আমরা যারা বামপন্থীরা তারা পশ্চিমবঙ্গের মাটির মধ্যে রয়েছি, প্রত্যেকটা লড়াইয়ে, প্রত্যেকটা আন্দোলনে, কৃষক আন্দোলন থেকে হোক, মজদুর আন্দোলন হোক, অথবা ছাত্রদের চাকরির দাবিতে, সমস্ত আন্দোলনে আমরা মানুষের মধ্যে রয়েছি। তাই আমরা বিশ্বাস করি আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে মানুষ আমাদেরই বেছে নেবেন। বামপন্থী থেকে বাম কংগ্রেস জোট হলো, হঠাৎ করে আইএসএফ এর সঙ্গে আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোট হলো। প্রশ্ন তো আসতেই পারে, এটা কি ধর্মনিরপেক্ষ একটা সরকার গঠন হতে পারে? আব্বাস তো কোনোভাবে ধর্মনিরপেক্ষ নয়। না, আসলে ব্যাপারটা হচ্ছে যে একজন ধার্মিক মানুষ কি ধর্মনিরপেক্ষ হতে পারেন? মানে আমি এখানে যতজন আমরা মানুষ রয়েছি, আমরা প্রত্যেকে তো কোনো না কোনো ধর্মে বিশ্বাস করি। আমরা দুর্গা ঠাকুরের কাছে যাই, কেউ হয়তো মসজিদে যান, মন্দিরে যান। আমরা তো প্রত্যেকে ধার্মিক হয়েও ধর্মনিরপেক্ষ। যদি ভারতের ধর্মনিরপেক্ষ মানে ধার্মিক মানুষ ধর্মনিরপেক্ষ না হতেন, তাহলে তো আমরা ভারতকে ধর্মনিরপেক্ষ রাখতে পারতাম না। ধার্মিক আর ধর্মনিরপেক্ষতা হচ্ছে আমি আমার একটা যে বিশ্বাস, আমার যে একটা আস্থা, ধার্মিক আশ্বাস, মানে ধার্মিক যে বিশ্বাস, আমি সেইটা রাখবো। কিন্তু কখনোই আমি আমার রাষ্ট্রের ওপর কোনো ধর্মের যে নাম বা কোনো ধর্মের যে নিয়ম সেটা আরোপ করব না। মানে যেটা মডার্ন স্টেট, সেই মডার্ন স্টেট বা সেকুলার স্টেটের আইডিয়াই হচ্ছে সেপারেশন অফ স্টেট ফ্রম দ্য রিলিজিয়ান। রাষ্ট্র এবং ধর্ম আলাদা আলাদা থাকবে। আমরা বলি যে ধর্ম যার যার, দেশ সবার। তো আব্বাস সিদ্দিক একজন ধর্মগুরু হতে পারেন এবং একজন ধর্মগুরু হয়েও তার ধর্মনিরপেক্ষ হওয়ার অধিকার রয়েছে। বুঝুন, আমরা স্বামী বিবেকানন্দের দিকে তাকাই, আমরা যখন বেলুর মঠের দিকে তাকাই, যে অঞ্চলে আমাদের বসবাস, আমরা কখনো ভাবিনি যে ওইটা একটা মানে ওটা সাম্প্রদায়িক একটা জায়গা। তার ধর্মের বিষয়ে তারা করেন, একই সঙ্গে তারা রাষ্ট্রের প্রতি কোনো ধর্মীয় যে ভাবাবেগ সেটা আরোপ করেননি। এবং যেটা যদি জোটের কথা আমরা দেখি, জোটটা তো আব্বাস সিদ্দিকী ব্যক্তির সঙ্গে হয়নি, জোটটা পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে হয়নি। জোট হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে। যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রেসিডেন্টের নাম শিমুল সোরেন, যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে পিছিয়ে পড়া মানুষ, দলিত, আদিবাসীরা একসাথে হয়েছেন, তার মধ্যে আব্বাস সিদ্দিকীও রয়েছেন। এবং তুমি যে বলছিলে যে জোটের কথা, কংগ্রেসের সঙ্গেও তো আমাদের ডিফারেন্স আছে। অর্থনৈতিক বিষয়ে বিভিন্ন জায়গায় আমরা আলাদা, কিন্তু যখন আমরা এক জায়গায় এসেছি একটা কমন মিনিমাম প্রোগ্রামের মধ্যে দিয়ে, তাই আইএসএফ এর সঙ্গেও একটা কমন মিনিমাম প্রোগ্রাম রয়েছে। যে কমন মিনিমাম প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা বিজেপি এবং তৃণমূল দুজনের বিরুদ্ধেই লড়াই করার চেষ্টা করছি। তুমি কংগ্রেসের বিরুদ্ধে তোমাদের মত পার্থক্য আছে, এটা তো বাস্তব। যদি বুথ লেভেলে দেখো, আগের ভোটে লোকসভা নির্বাচনে কংগ্রেসের বহু কর্মী সিপিএম মানে বামপন্থীকেই ভোট দেয়নি এবং স্ট্যাটিস্টিক সেটা পরিষ্কার। এবার কতটা আশাবাদী এই জোট, সংযুক্ত মোর্চা ভালো কিছু করতে পারে? আমার মনে হয় মানুষ তো নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে ঠকছেন এবং শিখছেন। তারা বুঝছেন যে যদি এই মুহূর্তে আমরা এক কাট্টা না হতে পারি, তাহলে আগামী দিনটা আরও বেশি অন্ধকার। বালির ক্ষেত্রে যদি আপনারা দেখেন, তাহলে এখানে আমাদের যা যা জোট সঙ্গী রয়েছে, আমরা সবাই একসাথে কাজ করছি, ভীষণ কোঅপারেটিভলি কাজ হচ্ছে। কোথাও আমাদের মিসট্রাস্টের জায়গা নেই, অবিশ্বাসের কোনো জায়গা নেই। এবং আমরা আশাবাদী আগামী দিনে যখন নির্বাচন হবে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যৌথ লড়াইটা করব। এখনও যখন প্রচারে যাও, তুমি তো নতুন প্রজন্মের, আমাদের প্রজন্মের একজন মানুষ, এখনও তো 34 বছরে বাম অপশাসন, এই কথাটা তো কোথাও না কোথাও গিয়ে শুনতে হচ্ছে। মাঝে যে 10টা বছর কেটে গেছে, মানুষ ভুলে গেছে বা এড়িয়ে যাওয়া হচ্ছে। কিভাবে বোঝাচ্ছ মানুষকে? প্রথমত তো আমাকে এখনও অবধি কেউ বলেনি 34 বছর অপশাসনের কথা। কারণ যেটা বলছিলাম, মানুষের জীবনের অভিজ্ঞতা, যখন 2011 সালে আমাদের সরকারটা গেল, বহু মানুষের মনে হয়েছিল সিপিএমকে আরও অনেক কিছু করতে হতো, সিপিএম পারেনি, হয়তো তৃণমূল পারবে, একটা সুযোগ দিয়ে দেখি না। তোমার মনে থাকবে যখন 2011-এ মমতা ব্যানার্জি নিজেকে প্রজেক্ট করছে, মমতা ব্যানার্জি নিজেকে কিন্তু ডানপন্থী রাজনীতিবিদ হিসেবে প্রজেক্ট করেননি। আমরা শুনছিলাম মমতা ব্যানার্জি ইজ আ বেটার লেফট ভার্সন অফ দি এক্সিস্টিং লেফট ফ্রন্ট, মানে বামপন্থীদের চাইতেও মমতা ব্যানার্জি বা তৃণমূল বেশি বামপন্থী ছিল, ফলে তার কাছে আশা আরও অনেক বেশি ছিল। কিন্তু বিগত 10 বছরে মমতা ব্যানার্জি সেই সমস্ত আশায় জল ঢেলেছেন। মানুষ বুঝেছেন ওই 11-র আগে যত বড় বড় বুলি উনি কপচেছেন, তার বিন্দু মাত্র তিনি কিছু প্রয়োগ করবেন না। যে গণতন্ত্র ফেরানোর কথা বলে মমতা ব্যানার্জি এসছেন, তার আসার পর যতগুলো পঞ্চায়েত নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচন নামে প্রহসন হয়েছে। লাস্ট পঞ্চায়েত নির্বাচনে 50% সিটে উইদাউট এনি কন্টেস্ট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জিতেছে। এটা তো গণতন্ত্রের নমুনা হতে পারে না। তাই মানুষ নিজের জীবন দিয়ে বুঝছেন, এসএসসি টেট কেলেঙ্কারি থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া, তার দলের অর্ধেক নেতা মন্ত্রীদের কখনো ইডিতে ডাক পড়া, সিবিআইতে ডাক পড়া, অথবা তারা গিয়ে দলে দলে বিজেপিতে যোগ করা। মানুষ বুঝছেন যে তারা ভুল করেছিলেন 10টা বছর আগে, এইবার তারা সেই ভুলটা শুধরে নেবেন। সিবি, ইডি, সিবিআই এগুলো সব ক্ষুদ্র একটা প্রেক্ষাপট। যদি বৃহৎ একটা প্রেক্ষাপট দেখা, একটা ছোট্ট শব্দ ধর্ম,
কোথাও একটা ভোটের সঙ্গে জড়িয়ে গেল, এটাই কি চাওয়া হয়েছিল? এটাতে তো অবশ্যই মানে যেরকম আমরা আরএসএস বিজেপির কথা বলছি, যাদের পুরো রাজনীতিটাই ধর্মের ওপর ভিত্তি করে, এবং ধর্ম মানে সেই ধর্মের মানুষের ভালো করা নয়, সেই ধর্মকে সামনে রেখে একটা সবসময় শত্রু তৈরি করা, তার বিরুদ্ধে মানুষকে একজোট করা, এইবার একটা হিংসার রাজনীতি, হানাহানির রাজনীতি তৈরি করা। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিজেপির আসার যেই রাস্তাটা, এই রাস্তাটা মমতা ব্যানার্জি বানিয়েছেন। আমাদের মনে আছে উনি মাথায় সাদা কাপড় পরে চলে যেতেন, উনি মানে রোজা রাখতেন না কিন্তু ইফতার করতেন, ইনশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ ইত্যাদি বলতেন, যেগুলোর এর আগে অবধি কাউকে করতে হয়নি। জ্যোতিবাবুকে আমরা দেখিনি মাথায় ফেজ টুপি পরে কোথাও যাচ্ছেন। বুদ্ধ ভট্টাচার্যকে কোনোদিনও কোনো মসজিদে গিয়ে ইমামদের সঙ্গে কথা বলে এটা প্রমাণ করতে হয়নি যে তিনি মুসলমানদের ভালোবাসেন। 1992-এ যখন সারা ভারতে দাঙ্গা হয়েছে, জ্যোতিবাবুরা পশ্চিমবঙ্গে দাঙ্গা রুখে দিয়েছেন, তারা বার্তা দিয়েছেন আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। 2002-এ গুজরাটে দাঙ্গা হয়েছে, সারা ভারতে আগুন জ্বলেছে, বুদ্ধদেব ভট্টাচার্যরা পশ্চিমবঙ্গে দাঙ্গা রুখে দিয়েছেন, তারা প্রমাণ করেছেন যে তারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। মমতা ব্যানার্জি যতই মাথায় কাপড় দিয়ে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বলুক না কেন, তার সময় 10 বছরে একের পর এক দাঙ্গা হয়েছে, মমতা ব্যানার্জি রুখতে পারেননি, তিনি ব্যর্থ হয়েছেন। তিনি প্রমাণ করেছেন তিনি সাম্প্রদায়িকতা রুখতে ব্যর্থ, এবং যেভাবে মানুষের পরিচিতিকে, ধার্মিক পরিচিতিকে উনি রাজনীতির সঙ্গে এক করেছেন, মতুয়াদের পেট্রন হয়ে যাওয়া, মতুয়াদের নির্বাচনে লড়ানো, মতুয়াদের শুধু মতুয়া বলেই ভোট নেওয়া, মুসলমানদের শুধু মুসলমান বলেই ভোট নেওয়া, এই রাস্তাটা তো পুরো বিজেপির রাস্তা তৈরি করেছে। আজকে যখন বিজেপি এসে বলছে তুমি হিন্দু আমাকে ভোট দাও, মানুষের না করার তো কিছু নেই, কারণ মমতা ব্যানার্জি পথটা দেখিয়ে দিয়েছেন। তাই আমরা বলছি যে আমাদের লড়াইটা দুজনের বিরুদ্ধে, মূলের বিরুদ্ধে, যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন, আমার ধর্মিক পরিচয়কে ব্যবহার করে যারা সিংহাসনে বসতে চান, কুর্সিতে বসতে চান, দুজনের বিরুদ্ধেই। তোমার এই কথাটা এগ্রি করলাম যে তৃণমূলই বিজেপির রাস্তাটা প্রশস্ত করেছে, কিন্তু যদি স্ট্যাটিস্টিক দেখো 27% থেকে 7% হয়ে যাওয়া, 20% বামপন্থা ভোট কিন্তু বিজেপিতে পড়েছে, তাহলে কোনটা তোমার যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে? যদি আমরা 2019-এর ইলেকশন দেখি, আমি বলবো কখনোই আমরা লোকসভা ইলেকশন আর বিধানসভা ইলেকশনকে একরকমভাবে দেখবো না। পশ্চিমবঙ্গে একটা বরাবর ট্রেন্ড থেকেছে যে বহু মানুষ যারা বিধানসভায় বামপন্থীদের ভোট দেন, লোকসভাতে তারা ন্যাশনাল পার্টিকে ভোট দিতেন, কংগ্রেসকে ভোট দিতেন। কেন? কারণ যদি কংগ্রেসকে ভোট দেন, কংগ্রেস সরকার গঠন করতে পারবে, বামপন্থীদের শক্তি কম, ন্যাশনালি ভোট দিলেও তারা লোকসভায় গেলেও তারা সরকার তৈরি করতে পারবে না। আমার মনে হয় 2019-এ যেটা হয়েছিল সেটা ওই একই ধারণা থেকে। যে তুমি কেরালাতে দেখো, কেরালাতে পঞ্চায়েত ইলেকশন হয়েছে, আমরা জিতেছি, তার আগে বিধানসভা ইলেকশন হয়েছে, আমরা জিতেছি, কিন্তু লোকসভা ইলেকশনে এত ভালো কাজ করার পর সিপিএম মাত্র একটা সিট পেয়েছিল। তো এই লোকসভা নির্বাচন দিয়ে আমরা কিন্তু সমস্তটা বুঝতে পারবো না। লোকসভা নির্বাচনে মানুষ ন্যাশনাল পার্টিকে ভোট করেছিলেন, তৃণমূলের বিরুদ্ধে তাদের মনে হয়েছিল বিজেপি একটা বিকল্প হতে পারে, তাকে ভোট করেছিলেন, কিন্তু এখন মানুষ বুঝতে পারছেন যে বিজেপি তৃণমূলের সিটিংটা কতটা পরিষ্কার, তাই তারা আর তাদের ভোট করবেন না। দ্বিতীয় কথা, তুমি যে পার্সেন্টেজের কথা বলছো, আমার মনে হয় না যে রাজনীতিটা এত সহজ। মানে আমার 27% ভোট আছে, আমি হঠাৎ করে বললাম যে 20% তোমরা যাও বিজেপিকে ভোট করো, এটা হতে পারে না, এটা পসিবল নয়। যখন পোলারাইজেশন হয়েছিল 2019 নির্বাচনের সময়, আমাদের যে সমর্থকরা ছিলেন, বহু সমর্থক যারা ধর্মনিরপেক্ষ, যারা বিজেপিকে হারাতে চেয়েছিলেন, তাদের মধ্যে অনেকে তৃণমূলকে ভোট দিয়েছিলেন। আবার যারা তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ, তাদের মনে হয়েছিল বিজেপিকে আনলে হয়তো একটু টাইট দেওয়া যাবে, তাদের মধ্যে অনেকে বিজেপিকে ভোট দিয়েছিল। তো ব্যাপারটা এরকম না যে হঠাৎ করে সবাই মিলে উঠে 20%। আর যদি আমি 20% আমার লোককে মোবিলাইজ করতে পারি অন্য একটা দলে ভোট করার জন্য, আমি আর 10% লোককে আমার জন্য ভোট করতে মোবিলাইজ করতে পারবো না? ওটা তো ইজিয়ার। তাই এইখানে একটা ভুল ধারণা মানুষের রয়েছে স্ট্যাটিস্টিক্যালি, যেটা ঠিক নয়। 2 বছরে এমন কি বামপন্থীরা করলো যার জন্য ওই মানুষগুলো আবার বামপন্থায় বিশ্বাস করবে? দুটো জিনিস। একটা তো পুরো লকডাউনের সময় আমরা বলি, ছোটোবেলায় আমাদের শেখানো হয় কি তুমি বন্ধু চিনবে কী করে, তোমার বিপদের দিনে, তোমার যন্ত্রণার দিনে, তোমার কষ্টের দিনে যে তোমাকে ছেড়ে যায় না, সে তোমার বন্ধু। আমরা দেখলাম যখন লকডাউন হলো, দুটো সরকার যাদের আমাদের ট্যাক্সের টাকায় আমরা কেন্দ্রে রাজ্যে পাঠিয়েছি, দুজনেই বাড়িতে ঘুমাচ্ছিলেন। নরেন্দ্র মোদী দাড়ি বাড়াচ্ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর অথবা সান্তাক্লজ হতে চাইছিলেন, আর মমতা ব্যানার্জি সাদা শাড়ি পরে রাস্তায় গোল গোল দাগ কাটছিলেন। সাধারণ মানুষের যে যন্ত্রণা, সাধারণ মানুষ যে বেঁচে থাকার লড়াই, সেই লড়াই ওনারা পাশে ছিলেন না। আমরা SFI থেকে একটা হেল্পলাইন চালু করেছিলাম, যাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষ যারা অন্যান্য রাজ্যে আটকে পড়েছেন, তারা ফোন করতেন, কাঁদতেন যে বাড়িতে খাবার নেই, বাড়িতে জল নেই, দিদি কিছু ইন্তজাম করে দিন, কিছু বন্দোবস্ত করে দিন। আমরা চেষ্টা করেছি, কেরালাতে আমাদের সংগঠন আছে, সেখানে খাবার পৌঁছে দেওয়া, মুম্বাইয়ে আটকে পড়েছিলেন তাদের জল খাবার পৌঁছে দেওয়া, হায়দ্রাবাদে আটকে পড়েছিলেন কিছু বাংলার যুবরা, তারা পড়তে গেছিলেন, তাদের সাহায্য করা। তো পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে যে কঠিন সময় কারা পাশে ছিল। পশ্চিমবঙ্গে আপনারা জানেন কতগুলো কমিউনিটি কিচেন চলেছে, এই বালিতে ওরা কতদিন ধরে মানুষকে খাইয়েছে, বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, হাসপাতালে নিয়ে যাওয়া, এমনকি এখানে জনতার পরিবহন চালু করেছিল। 10 টাকা দিয়ে আপনি টোটো করে এখান থেকে হাওড়া পৌঁছে যেতে পারেন। তো মানুষ তো দেখলো যে আমার এই দুর্দিনে, আমার দুঃসময় বামপন্থীরা কীরকম আগলে, মানে বুক দিয়ে কীরকম আমাদের আগলালো। আমি বিশ্বাস করি আগামী দিনে তারা তাদের বন্ধুকে চিনবে, এবং এই যে ধর্মের রাজনীতি, যে জাতের রাজনীতি, এবং যারা মনে করছিলেন বিজেপিকে রুখতে তৃণমূলকে ভোট দেওয়া দরকার,
যেভাবে তৃণমূলের নেতা মন্ত্রীরা সব বাক্স প্যাটরা নিয়ে একে একে বিজেপির দিকে যাচ্ছে, অনেকে হয়তো ভাবছেন কিছুদিন পর মমতা ব্যানার্জিও হয়তো বলবেন যে উনি তৃণমূল থেকে আর কাজ করতে পারছেন না, উনি যাচ্ছেন বিজেপিতে। তো ওই একটা অবিশ্বাসের জায়গা তৃণমূলের প্রতিও তৈরি হয়েছে। তাই ওই এক অবিশ্বাস এবং দ্বিতীয় যেভাবে আমরা পাশে ছিলাম লকডাউনের সময়, এই দুটো কারণে মানুষ আমাদের কাছে ফিরে আসবেন। আমার শেষ দুটো প্রশ্ন দিদি, একদিকে জয় শ্রীরাম, একদিকে খেলা হবে, এই স্লোগানের রাজনীতি কি বাঙালি যুব সম্প্রদায় চেয়েছিল? আপনি তো যুব সম্প্রদায়ের একজন প্রতীক, কি মনে হয় আপনার? একেবারেই নয়, একেবারেই তারা চায় না। ওই জন্য তুমি দেখবে কিছুদিন আগে থেকে জবে থেকে আমরা বিভিন্ন প্যারোডি তৈরি করা শুরু করেছি, তার টুম্পা হোক, আলফেরাও লালফেরাও হোক, সমস্ত কিছুতে ভয়ঙ্কর রকম সাড়া পড়েছে। মানুষের মনে হয়েছে যে ওই টুম্পা গানের মধ্যে দিয়ে যে কথাটাও বলছে, এটা তো আমার যন্ত্রণার কথা। আমি একজন বেকার যুবক, আমি চাকরি পাইনি, এটা তো সত্যি কথা। জয় শ্রীরাম বলে আমার চাকরিটা হচ্ছে না, জয় শ্রীরাম বলে আমার পেট্রোল ডিজেলের দাম কমে যাচ্ছে না, আমি দিনে 10 বার খেলা হবে বললেও এসএসসি টেটের যে দুর্নীতি, সেই দুর্নীতি বন্ধ হচ্ছে না। সুতরাং মানুষকে আসলে, আমরা তো একটা পোস্ট ট্রুথে জমানায় বসবাস করছি, যেখানে টিভিতে আমাদের যা দেখানো হচ্ছে, সোশ্যাল মিডিয়া আমরা যা দেখছি, তাই দিয়ে মানুষের চিন্তাটাকে, মানুষের মননটাকে কন্ট্রোল করা খুব সহজ। এই বিগত সময় ধরে বিভিন্ন যে দালাল মিডিয়া এবং ওইখানের গদি মিডিয়া, দিল্লির গদি মিডিয়া এবং বাংলার যে চটি মিডিয়া, এরা দুজনেই তো একটা বাইনারি তৈরি করেছে। এরা দুজনেই খুব কনসিয়াসলি আমাদের কথা দেখায়নি, বারবার বিজেপি এবং তৃণমূলকে সামনে এনেছে, ফলে মানুষ অনেক সময় তো সেটাকে গ্রহণ করেছিল। কিন্তু আজকে যখন আমরা ওই বিকল্পর কথা বলছি, আজকে যখন আমরা বিকল্প স্লোগান দিচ্ছি, মানুষ আমাদের সঙ্গে আরও বেশিভাবে রিলেট করতে পারছে। তারা বুঝতে পারছে এই দুটোই আসলে আইবাস, দুটোই ভাওতা, তাই মানুষ আমাদের কাছে ফিরে আসবে। আমাদের প্রচারে অভিনবত্ব, যেটা তুমি বললে দিদি, যে টুম্পা থেকে শুরু করে বিভিন্ন প্যারোডি গান, কিন্তু এক শ্রেণীর মানুষ যারা একটু বয়স্ক বামমনস্ক ব্যক্তি, তারা কিন্তু এটার ব্যাপক হারে নেতিবাচক একটা মনোভাব পোষণ করেছে। ব্যাপক হারে নয়, সূর্যকান্ত মিশ্র একজন খুব বয়স্ক মানুষ, তিনি আমাদের, উনি তো পার্টির অ্যাক্টিভ কর্মী, তা সত্ত্বেও তুমি তো সোশ্যাল নেটওয়ার্কও অ্যাক্টিভ, তুমিও তো দেখেছো বিভিন্ন জায়গায়। আমি বলবো সেটা কম, এবং আমার মানে এটা কিছু ক্ষেত্রে ন্যাচারালও। যেমন ধরো একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট রুচি থাকে, নির্দিষ্ট সংস্কৃতি থাকে। যে সময় সলিল চৌধুরীটা গান লিখছিলেন, হতে পারে বহু বয়স্ক মানুষ তাদের ওই গানটা ভালো লাগেনি, যেটা আবার কীরকম গান করার তারিকা, কীরকম গিটার টিটার বাজিয়ে দাঁড়িয়ে গান গাইছে, কেন বসে হারমোনিয়াম নিয়ে গান গাইবে না, অনেকের মনে হয়েছিল, যেটা হয়তো সঠিক নয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সংস্কৃতি বদলায়, সময়ের সঙ্গে সঙ্গে রুচি বদলায়, এবং আমরা বামপন্থীরা বিশ্বাস করি দ্য ফর্ম ইজ নট ইম্পর্টেন্ট বাট হোয়াট ইজ দ্য কন্টেন্ট। যদি আমি টুম্পা গানের মধ্যে দিয়ে একটা মানুষকে রাজনীতির কথা বলতে পারি, যদি আমি উড়ি উড়ি বাবা গানটার মধ্যে দিয়ে একটা মানুষকে রাজনৈতিকভাবে সচেতন করতে পারি, যে ছেলেটা মেয়েটা কোনোদিনও হয়তো ওই গণসঙ্গীতগুলো শুনবে না, কিন্তু টুম্পা সে গানটা শুনবে এবং কোথাও না কোথাও রাজনীতিটার মধ্যে ঢুকতে পারি, সেই সুযোগ তো আমরা ছাড়তে পারি না। এবং বামপন্থীরা আমরা তো প্রগতিশীল, আমরা সময়ের সঙ্গে সঙ্গে বদলাই, সময়ের দাবি মেনে আমরা আমাদের মতো করে বদলাই। তো সেই বদলটা এসছে, যেটা খুব ন্যাচারাল, খুব স্বাভাবিক। প্রগতিশীল একটা বিশাল সংখ্যক মানুষ সোশ্যাল নেটওয়ার্কে বামপন্থাকে নিয়ে অনেক কথা, বাম সমর্থক, কোথাও নিজেকে প্রশ্ন করেছো যে ভোট ব্যালটে, ভোট বাক্সে এই রিফ্লেকশনটা দেখা যায় না কেন? অ্যাকচুয়ালি আমরা তো বিশ্বাস করি যে সোশ্যাল মিডিয়া দিয়ে সরকার চলতে পারে না, সমাজ চলতে পারে না, সোশ্যাল মিডিয়া একটা অংশ। এই ভারত একটা এমন দেশ যেখানে যে তুমি ডিজিটাল ডিভাইড দেখো, সেটা ভয়ঙ্কর। মানে 20% লোক এরকম সারা ভারতে রয়েছে যারা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারেন, বেশিরভাগ মানুষ পারে না। তাই সোশ্যাল মিডিয়া কোনো কিছুর মাপকাঠি হতে পারে না। দ্বিতীয়, যদি নির্বাচন দেখো, তাহলে বিগত বহু নির্বাচন হয়নি, এই অঞ্চলের বহু মানুষ জানেন, এখানে যারা রয়েছেন তারা বলতে পারবেন, ভোট দিতে দেওয়া হয়নি। যে এজেন্ট, তাকে মারধর করে তুলে দেওয়া হয়েছে, বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি। আমার মা নিজে পঞ্চায়েত নির্বাচনে ক্যান্ডিডেট ছিলেন, একজন ক্যান্ডিডেটকে সকাল 6টায় তার বুথ থেকে মেরে বার করে দেওয়া হয়েছে। তো এই নির্বাচনের যে প্রতিফলন, মানুষের যে প্রতিফলন, সেটা তো হতেই পারেনি, কারণ মানুষ ভোট দিতে পারেননি। তাই যদি মানুষ সত্যিকারের ভোট দিতে পারেন, যদি সত্যিকারের ভোট হয়, নরেন্দ্র মোদীরা যে কথা বলছেন যে এবার নাকি ওই সেন্ট্রাল বাহিনী দিয়ে ভোট হবে, যদি সত্যিকারের স্বচ্ছভাবে ভোট হয়, যদি তৃণমূল বিজেপি সেটিং করে গট-আপ করে নিজেদের জায়গাটা না করেন, যদি সত্যিকারের ভোট হয়, তাহলে বামপন্থীরা ছাড়া পশ্চিমবঙ্গের মানুষের কাছে কোনো অপশান নেই, কোনো বিকল্প নেই। শেষ প্রশ্ন দিদি, বালি বরাবরই লাল দুর্গ নামে পরিচিত, সেই লাল দুর্গে তরুণ প্রার্থী তুমি, কতটা আশাবাদী, কি বুঝছো রাস্তায় নেমে যখন প্রচার করছো? সম্পূর্ণরূপে আশাবাদী। আমি বলছিলাম যে আমি দেখেছি, আমি দেখাচ্ছিলাম যে এক ছোট্ট একটি মেয়ে, সে আমাকে এটা গিফট করেছে, হ্যান্ডমেড চকলেট। এটা একটা জাস্ট নমুনা। একটু আগে একজন বয়স্ক মানুষ ছিলেন, যিনি একটা সময় পার্টির কর্মী ছিলেন, আমাদের দেখে তিনি হাউ হাউ করে কাঁদছেন। ওই যে একটা যন্ত্রণা, যে এতদিন ধরে আমরা আমাদের কথা বলতে পারছিলাম না, আজকে এই নতুন ছেলেমেয়েগুলো লাল ঝান্ডা নিয়ে আমাদের হয়ে কথা বলবে, এই যে আবেগ, এই আবেগের তো কোনো ভোটের বাক্সে, কোনো পার্সেন্টেজে, কোনো কিছুতে তুলনা হয় না। এই আবেগটা ফিরে পাওয়ার আমাদের কাছে প্রাথমিক জয়। যেভাবে মানুষ আমাদের আপন করে নিয়েছেন, যেভাবে ইয়াং ছেলেমেয়েরা রাস্তায় বেরোচ্ছেন, বয়স্ক মানুষরা দুহাত ভরে আশীর্বাদ দিচ্ছেন, এর চেয়ে বেশি পাওয়া আর কিছু হতে পারে না। তাদের আশীর্বাদ নিয়ে, তাদের ভালোবাসা নিয়ে এই বালির বুকে আমরা আবার লাল ঝান্ডা ওড়াবো, 2 তারিখে আমরা লাল আবির খেলবো, এই বিশ্বাস, এই প্রত্যয় আমাদের আছে।
আপনারা এতক্ষণ শুনলেন দীপশিতা ধরের কথা। আত্মবিশ্বাসী দীপশিতা একই লাইনে যদি আমি সারমর্ম করে ইন্টারভিউটা বলা যেতে পারে, উনি পরিষ্কার বলতে চাইলেন এই রাস্তা কারোর একার নয়, বালিতে লাল দুর্গ আবার ফিরবে। ধন্যবাদ।